গানটা কেমন যেন ম্যারম্যারে লাগছে। কেন দাদু, সব গাছেই তো ফুল এসেছে। না রে গুলটে, দাদু ঠিক কথাই বলেছে, ফুলের সেই ঝলমলে ব্যাপারটা নেই। কি করা যায় দাদু? সার দিতে হবে বুঝলি, তা তৈরি করতে হবে বাড়িতেই। শোন, তোদের দিদাকে বলবি তরকারির খোসা এখন থেকে একটা গর্তে ফেলতে, আর গোবর জোগাড় করতে হবে। তাহলে গর্তটা খুঁড়ে ফেলি। যাই, ঘর থেকে কোদালটা নিয়ে আসি। গুলটে, আরে গোবর জোগাড় করতে হবে তো, কিভাবে করবি? কেন, যাদের গরু আছে তাদের বাড়ি থেকে চেয়ে আনতে হবে। কি গো, বলি তুমি নাকি পুঁটিকে কোদাল আনতে বলেছো? কেন, আমার ভয় গর্তে লুকোবে? হ্যাঁ, আরে না না, এসব কথা বলতে হয় নাকি? তুমি আমার হৃৎপিণ্ডেশ্বরী, তোমার ভয়ে গর্তে লুকোলে আমি ইলিশ মাছ ভাজা খাবো কি করে বলো তো? হ্যাঁ, এই ওসব আদিকে তো আমায় দেখিও না, নিজের গর্ত নিজে খোঁড়ো। হ্যাঁ, আরে আরে সব কথা শুনে যাও না। শোনো, বেশ খানিকটা গোবর লাগবে বুঝলে। পাড়া প্রতিবেশীরা তো তোমায় ভালোবাসে, তাদের কাছ থেকে যদি আনা যেত তাহলে খুব ভালো হতো। একটু তা তোমার মাথা ভর্তি তো গোবর। হ্যাঁ, তুমি দাও না গো আমায় একটু। এই শোন পুঁটি, এই গোবর টোবর আমি আনতে পারবো না। তোর দাদুর মাথার গোবর দিয়ে চাষ করলে কর, না হলে ঘরে বসে থাক, আমায় তলাস না। মন্ত্রীমশাই নেই, কিন্তু আমাদের ডাকলেন যে। যাক, চিনতে পারিসনি, তাহলে ছদ্মবেশ ঠিকঠাকই আছে। আমি নগর ভ্রমণে বেরোবো, তোরাও আমার সঙ্গে ছদ্মবেশে যাবি। কি কাজে যাব সেটা তো আগে বলুন। আমি আমার জনপ্রিয়তা যাচাই করতে যাব, তাই এই ছদ্মবেশ, বুঝলি? এই কাজটা আপনি না করলেও পারতেন, কি দরকার একবারই অপমানিত হওয়ার। যত বড় মুখ নয় তত বড় কথা, আমি হব অপমানিত? দেখবি আমার সম্পর্কে কেমন সুন্দর সুন্দর কথা বলে, দেখে নিস বটা। তোর কথা সত্যি হয় না আমার কথা? কেন কথা বাড়াচ্ছিস বটা? মন্ত্রী মশাইয়ের ইচ্ছে হয়েছে তিনি নগর ভ্রমণে যাবেন, আমরাও যাব, কিন্তু আমাদের পারিশ্রমিকটা কে দেবে? সারাদিন শুধু মোহর আর মোহর। হ্যাঁ রে, তোদের কি আর কোনো কাজ নেই? হ্যাঁ, নেই বলেই তো আপনার সঙ্গে বেরোচ্ছি। কি হবে তা তো জানি, তবুও মন্ত্রীর হুকুম তো আর ফেলতে পারি না। দেখ কি করে কোদাল চালাতে হয়। এবার তোরা পারবি তো? হ্যাঁ হ্যাঁ পারবো, তুমি এবার উঠে এসো তো, হাঁপিয়ে গেছো। আরে হাঁপাবো কি রে, বয়স থাকতে কম মাটি কুপিয়েছি। হ্যাঁ, এখন বয়স হয়ে গেছে তাই এতটা ধকল নিতে পারি না। হ্যাঁ রে, গোবরের ব্যবস্থা কি করলি? হয়ে যাবে, চিন্তা করো না, আমি কালকেই গোবর খুঁজতে বেরোবো। ঠিক আছে ঠিক আছে, তোরা থাকতে আমার আর চিন্তা কিসের রে। আপনাকে খুব চেনা চেনা লাগছে মশাই। আমার তা একেবারেই লাগছে না, আপনাকে তো এখানে আগে কখনো দেখিনি। না না, তা দেখবেন কি করে, আমি তো মাঝে মাঝে এখানে আসি। আসলে কৃষ্ণনগর আমার মাসির বাড়ি। আচ্ছা আচ্ছা, তা এরা আপনার কে হয়? মাস্তুতো ভাই, এরা আমাকে আপনাদের নগর দেখাতে বেরিয়েছে, এই আর কি। তা কেমন লাগছে? খুব সুন্দর। আসলে কি জানেন, একটা রাজ্যের মন্ত্রী যদি বুদ্ধিমান হয়, রাজ্যের চেহারাটাই বদলে যায়। কি বললেন? মন্ত্রী মানে ওই অপগণ্ডটা? জানি না আমাদের মহারাজ এত ভালো আর বুদ্ধিমান হয়েও ওই গাধাটাকে সহ্য করেন কি করে। অথচ রাজার সভায় গোপালের মতো একজন বুদ্ধিমান লোক থাকতেও ওই লোকটাকে কেন যে মন্ত্রী করলো সেটাই তো আমরা বুঝতে পারছি না। তোরা হাসছিস? হ্যাঁ, লোকটা মন্ত্রীকে গাধা বলছে আর তোরা মজা নিচ্ছিস? হ্যাঁ, না না, মন্ত্রীকে গাধা বলায় খুব রাগ হচ্ছে, কিন্তু ওই গোপালকে বুদ্ধিমান বলায় হাসি পেয়ে গেল। গোপালকে আপনারা চেনেন? হ্যাঁ, যে তাকে বুদ্ধিমান বলায় আপনাদের হাসি পেয়ে গেল? শুনেছি লোকটা নাকি ভাঁড়। যা শুনেছেন তা সত্যি নয়, গোপাল হচ্ছে বুদ্ধির পাহাড়। কি দেবো মশাই? না, আমরা এই দোকানপত্র দেখতে বেরিয়েছি,
তা কেমন চলছে সব? কি করে আর চলবে বলুন? মহারাজ এমন একটা মরকটকে মন্ত্রী বানিয়েছে যে কিছুতেই দাম ঠিক রাখতে পারছি না। আপনারা কি রাজবাড়ি থেকে আসছেন নাকি? তাতে তোমার কি? হ্যাঁ, তুমি রাজ্যের মন্ত্রীকে মরকট বলবে আর আমরা তা মেনে নেব? মরকট কি বলছেন? হ্যাঁ, লোকটা মূর্খ, অপগণ্ড, অপদার্থ, সারমেয়র চাইতেও অধম। হ্যাঁ, আপনারা কে আমি জানি না, তবে স্বয়ং মহারাজ আসলেও আমি একই কথা বলতাম এবং এটাও বলতাম যে আপনার কি মস্তিষ্কের বিকৃতি ঘটেছে যে গোপালকে বাদ দিয়ে একটা ভণ্ডকে মন্ত্রী করেছেন? হ্যাঁ, এত বড় কথা? হ্যাঁ, একটা রাজ্যের মন্ত্রীর নামে এসব কথা বলা? বের করছি। এই যান যান মশাই যান। হ্যাঁ, আমাদের গোপাল আছে, সেই বাঁচাবে। মহারাজও গোপালকে ভালোবাসেন আর আমরাও। যান যান যান। এবার এখান থেকে চলে যাওয়াই ভালো, কি বলিস ঘটা? আর থাকা উচিত না রে, থাকলেই মার খেতে হবে। গর্ত হয়ে গেল, এবার তরকারির খোসা আর গোবর ঢালতে হবে, তাতে যা সার হবে না, দেখবি কি ফলনই না হবে। হ্যাঁ, দিদা একেবারে তাক খেয়ে যাবে। হয়ে যাবে, তুমি চিন্তা করো না, আমি কালকেই গোবর খুঁজতে বেরোবো। পুটি, এটা তুই ভুল বললি। দাদুর কাজে গাফিলতি গোলটা কিন্তু মোটেই সহ্য করতে পারে না। মহারাজ, কৃষ্ণনগরে আর কান পাতা যাচ্ছে না। কেন কেন কেন, কি হলো মন্ত্রী? আসলে কি হয়েছে, আপনার অনুমতি না নিয়ে এই ছদ্মবেশে কাল নগর পরিদর্শনে বেরিয়েছিলাম। তাতে যা শুনে আসলাম তাতে লজ্জায় আমার কান লাল হয়ে উঠেছে। কি লজ্জা, কি লজ্জা! হ্যাঁ, তোমার কান তো আমি দেখছি সবুজ হয়ে আছে, লাল তো নয়। লাল রং লুকাতে সবুজ আবির মেখেছি মহারাজ। এতে হাসির কি আছে? আমার কান লজ্জায় লাল হয়েছিল, আমি তা লুকোতে সবুজ আবির মেখেছি, তাতে অন্যায় কি আছে? মনে হয় সবার বোধহয় সবুজ বর্ণের শ্রীগালের গল্পটা মনে পড়ে গেছে। আমি তোমার মতো মূর্খ নই, ওটা যে নীলবর্ণ শৃগালের গল্প তা আমি জানি। বিজ্ঞানী, তুমি কখনো সবুজ রঙের কান দেখেছো? না মহারাজ, তবে গিরগিটির কান নাকি মাঝে মাঝেই সবুজ হয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, যা বোঝার বুঝে ফেলেছি। এবার মন্ত্রী, তুমি বলো তো, নগর ঘুরে তোমার কি অভিজ্ঞতা হলো? কিছু ভালো, কিছু খারাপ। যেমন যেমন মানে তোমার সম্পর্কে কে কি বললো? বললো আমি নাকি অপগণ্ড। মানে জিজ্ঞেস করেছিলে? আগে হ্যাঁ মহারাজ, ওরা বলল যে অপরের খাবার গান্ডে পিণ্ডে খায় সেই অপগণ্ড। আমি বললাম আমাদের রাজ্যে একজনই আছে যে এই কাজ করে। কে, আপনি তা বুঝতেই পারছেন। আর কি বললো মন্ত্রী? বলল আমি নাকি সারমেয়র চাইতেও খারাপ। মানেটা বুঝলাম না। মানে খুব সহজ মহারাজ, সারমেয় প্রভুভক্ত এক ধরনের প্রাণী, রাস্তাঘাটে খুব দেখা যায়। মন্ত্রী কতটা রাজভক্ত তা বোঝাতেই তারা এই কথা বলেছে। মন্ত্রী, তুমি আর তোমার প্রজাভক্তি নিয়ে কখনো কাউকে কিন্তু কিছু জিজ্ঞেস করো না। হ্যাঁ, তোমার কথাতেই বোঝা যাচ্ছে গোপাল জনপ্রিয়তায় তোমার চেয়ে অনেক এগিয়ে আছে। দেখো, জনপ্রিয়তা শুধু যাচাই করলে তো হয় না, অর্জন করতে হয়। আর তুমি আজ আমাকে যা যা বললে তার কাউকে বলো না, আমার নাম খারাপ হবে। কথায় বলে না, অতি চালাকের গলায় দড়ি। মন্ত্রীর তাই হয়েছে। আগে কখনো ভেবেছো মহারাজের মন্ত্রী সম্পর্কে এরকম কথা বলার সাহস এই রাজ্যের কারো ছিল? এখন লোকে লুকিয়ে বলছে, এরপর রাজসভায় এসে বলবে। সেটা কি খুব ভালো হবে? দাঁড়ান না বিজ্ঞানী মশাই, যে যার ফাঁদ নিজেই তৈরি করছে। এরপর কি হবে বলুন তো? গোপালের ওপর প্রতিশোধ নিতে আবার লাজে গোবরে হতে হবে, দেখে নেবেন। আমারও তাই মনে হয়, দেখা যাক। কি রে বড়া, শুনলাম তোদের মন্ত্রী মশাইকে নাকি সবাই খুব প্রশংসা করছে। তার বলতে কত সুন্দর সুন্দর কথা বলেছে। এই বটা, সাবধান করে দিচ্ছি, কি বলেছে তা বলবি না, 5 কান হয়ে যাবে। এসব গুপ্ত রাজকার্য সবার শোনার জন্য নয়। কি কি বলছে তা কি আর আমি জানি না? সব জানি।
নগরীর সবাই জেনে গেছে যে মন্ত্রী তার জনপ্রিয়তা যাচাই করতে গিয়ে একেবারে লাজে গোবরে হয়ে গেছে। লোকটার মাথায় যে গোবর আছে তা কেউ বলেনি। কি বললে কি বললে কি বললে? গোবর? ঘটা ঘটা শোন, এবার একটা জব্বর বুদ্ধি মাথায় এসেছে। আবার বুদ্ধি এলো মাথায়? আপনার মাথা বটে একটা, গোবরে আর বুদ্ধিতে ভরপুর। তা এবার আমাদের কি করতে হবে? কাছে আয়, চুপি চুপি বলি, কেউ যেন জানতে না পারে। ও, আমাকে বাদ দেওয়া হচ্ছে না? বটা শোন, কাল সকালেই আমি বাপের বাড়ি যাচ্ছি, আমার জন্য একটা গরুর গাড়ি ডেকে দিস। আর একটু তাড়াতাড়ি হাত লাগা, ভোরের আগেই এসব গোপালের বাড়ির সামনে জড়ো করতে হবে। হাত লাগা হাত লাগা। আর তাড়াতাড়ি বললেই তো আর হয় না মন্ত্রী মশাই। এই যে গন্ধে প্রাণ যায় আমাদের। আরে আমিও তো হাত লাগিয়েছি। কেউ ভেবেছিল একটা রাজ্যের মন্ত্রী এভাবে গোবর ঘাঁটবে? বুদ্ধি তো আপনার মাথা থেকেই বেরিয়েছে, এখন ঠেলা সামলাচ্ছি আমরা। যা হয়েছে তাই নিয়ে চল, নইলে পুরো বুদ্ধিটাই ঘেঁটে যাবে। চল, আর দেরি করিস না। ব্যাস, কেল্লা ফতে। এবার গোপাল সম্পর্কে লোকে কি বলে তা রসিয়ে রসিয়ে দেখব। এবার চলুন চলুন, গায়ে একেবারে ওই পচা গন্ধে বমি পেয়ে যাচ্ছে। আরে হে কি রে, কি এমন বন্ধু আছে যে মেঘ না চাইতে জল নিয়ে এলো? পুটি গুলটে, তোদের আর কষ্ট করে গোবর আনতে হবে না রে। এই বড় বড় কথা বলো না, এই গোবর কে পরিষ্কার করবে? হ্যাঁ, আমি পারবো না বলে দিলাম। আরে পরিষ্কার করা কি এমন কঠিন কাজ? কোদাল করে আমাদের সারের গর্তে ফেলে দেবো, তারপর যা সার হবে না দেখে নিও। ছি ছি গোপাল, রাজ্যে কি চলছে? কার এত দুর্মতি হলো যে তোমার বাড়ির সামনে গোবরের পাহাড় ফেলে রাখে? আরে আমার উপকারী করেছে গো, কোথা থেকে গোবর পাবো তাই ভেবে শান্তিতে ঘুমোতেই পারছিলাম না। যাক, একটা চিন্তা দূর হলো। কে এই অপকর্মটা করলো তা বুঝতে পেরেছো কি? মন্ত্রীর কৃপায় এতটুকু বুদ্ধি আমার আছে, যে করেছে সে এর ফল পাবে। দাঁড়াও গোপাল, তুমি এই পাহাড় একা সরাতে পারবে না, আমরাও হাত লাগাচ্ছি। এটা কার কাজ বলতো? কার আবার? মন্ত্রী, দেখ না দাদু কিভাবে প্যাঁচ দেয়। আচ্ছা, কার গা থেকে এরকম উৎকট গন্ধ আসছে বলো তো? কার আবার? মন্ত্রীর গা থেকেই তো মনে হচ্ছে। কি মন্ত্রী, তুমি কি কাল রাতে পচা পুকুরে ডুব দিয়েছিলে নাকি? হ্যাঁ মহারাজ, মন্ত্রী কাল গোবরে পদ্ম ফুল খুঁজতে গিয়েছিল, না পেয়ে আমার বাড়ির সামনে ফেলে দিয়ে গেছে। শুধু ফেলেছে কি, একেবারে পাহাড় বানিয়ে দিয়েছে। প্রমাণ দাও যে আমিই ফেলেছি। খুব সহজ, ওর গায়ের গন্ধ নিন আর আমার বাড়ির গোবরের গন্ধ কাউকে দিয়ে নিয়ে আসুন, দেখবেন একই গন্ধ। মন্ত্রী, সত্যি কথা বলো, তুমি গোবর ছড়িয়েছো গোপালের বাড়িতে? আসলে মহারাজ, কৃষ্ণনগরে এত গরু যে বাড়িতে বাড়িতে খুব বেড়ে যাচ্ছে, তাই কি আর করব, কোথায় ফেলবো কিছু ভেবে না পেয়ে গোপালের বাড়িতেই ফেলতে বলেছিলাম। মহারাজ, মন্ত্রী আমার প্রকৃত বন্ধুর কাজই করেছে। এই গোবর থেকে যে ফলন হবে তা কিন্তু মন্ত্রীকে নৈবেদ্য না দিয়ে আমি মুখেই দেব না। না মহারাজ, আগে গোপাল খেয়ে বেঁচে থাকলে আমি নিশ্চয়ই খাবো, কথা দিচ্ছি। গোবর এভাবে চুরি করা মানে আমাদের সম্পদ চুরি করা। হ্যাঁ, আমি গোবর সার তৈরি করছিলাম, সব চোরে নিয়ে গেছে। এটা কি মগের মূল্য নাকি? আমার সামান্য গোবর
এখন ঘুঁটে বানাবো কি দিয়ে? আরে রান্নাই তো হবে না, এর একটা বিহিত চাই। গোবরগুলি সব গর্তে ফেলেছিস তো? হ্যাঁ দাদু, দিদাও তরকারির খোসা ওখানেই ফেলছে আজ থেকে। শোন, একটা কাজ করতে হবে, কাগজে লিখতে হবে যাদের যাদের বাড়ি থেকে গোবর চুরি গেছে তাদের তাদের বাড়ির দরজায় লিখে রাখবে। মন্ত্রী মশাই এই গোবর চুরির সমপরিমাণে সোনার মোহর দিয়ে দেবেন। কালকে মন্ত্রীর বাড়িতে সবাইকে আসতে অনুরোধ করা হচ্ছে। ফল কি হবে তা বুঝলি? হ্যাঁ, একেবারে টাইট খেয়ে যাবে মন্ত্রী। বুলটে, সব কটা বাড়িতেই কিন্তু কাগজ ছাঁটতে হবে, কেউ যেন বাদ না যায়। জানি, যা কাগজ এনেছি না তাতে কৃষ্ণনগরের একটা বাড়িও বাদ যাবে না। তুই আমাকে আঠার বালতিটা একটু এগিয়ে দে। গোবরের বদলে সমপরিমাণ স্বর্ণমুদ্রা বলে কি? কাল আমার বাড়ি থেকেও তো গোবর চুরি গেছে। যাই যাই তাহলে সোনার মোহর নিয়ে আসি। গোবর দিয়ে সোনার মোহর? আহা, আগে জানলে আরো গোবর দিয়ে দিতাম। চলো হে, মোহর নিয়ে আসি। দাঁড়াও দাঁড়াও, আমাকে 2টো বস্তা নিয়ে যেতে হবে। বাপরে, এত মোহর তো রাজার কাছেও নেই। কেমন জানি সন্দেহ হচ্ছে, মিথ্যে নয় তো? তোমার সব ব্যাপারই সন্দেহ। দেখছো তো, পরিষ্কার করেই লেখা আছে গোবরের সমপরিমাণ সোনা দেওয়া হবে। গেলে চলো, নইলে আমরা চললাম। তুমি তোমার সন্দেহ নিয়ে থাকো। আরে ও মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, আরে ও মন্ত্রী মশাই, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? বললি স্বর্ণ মুদ্রা দেবেন কি দেবেন না বলে দিন। এইভাবে আমাদের হেনস্থা করা কিন্তু আমরা সহ্য করব না। মহারাজের কাছে নালিশ জানাবো। আগে বাইরে আসুন, কথা বলি, তারপর যা করার করব। যেমন কর্ম তেমন ফল। গিন্নি, এসব গোপালের কীর্তি। ঠিক আছে, এক মাঘে শীত যায় না, আমিও দেখে নেব। আগে লোকজন সামলাও, তারপর তো গোপাল। তুমি একটু সামলাও না গো, আমি একটু রাজার কাছে কথাটা পেরে আসি। গোপাল আমার বাড়িতে লোক লেলিয়ে দিয়েছে। সে আমি পারবো না বাবা, লোক সামলানো আমার কাজ নয়। আমারও নয়, আমি বরঞ্চ পালাই। গোপাল আমার সর্বনাশ করে দিয়েছে মহারাজ। কেন কেন কেন? গোপাল আবার কি করলো? ওই তো লক্ষ্মী ছেলের মতো বসে আছে। আপনার আশকারাতেই ও নিজেকে এখন মহারাজ ভাবতে শুরু করেছে। সেটা তো লোকে তোমার সম্পর্কেও বলে। মহারাজ, মন্ত্রীর যা অবস্থা হয়েছে, মনে হয় ওর কোনো বিপদ হয়েছে। ওকে রক্ষা করাই এখন আমাদের প্রধান কাজ। হ্যাঁ হ্যাঁ, সেটাই করা উচিত। বলো বলো মন্ত্রী, কি এমন বিপদে পড়েছো যে এভাবে রাজসভায় ঢুকে পড়েছো? বিপদ বলে বিপদ, গোপাল আমার পিছনে লোকজনকে খেপিয়ে দিয়েছে। তারা আমার বাড়িতে হামলা করার জন্য জমায়েত হয়েছে। আমি তো ভয়ে পালিয়ে এলাম। হ্যাঁ, এই কথা কি সত্য গোপাল? ব্যাপারটা হলো, আজ নগরের সেই সব বাড়িতে কারা যেন লিখে দিয়ে গেছে মন্ত্রী মশাই তাদের নাকি গোবর চুরির সমপরিমাণ সোনার মোহর দিয়ে দেবে। তাই সবাই বাড়িতে গেছে সোনার মোহর আনতে। এতে আমার কি অপরাধ মহারাজ? মন্ত্রী, তোমায় আমি আগেই বলেছিলাম গোপালের পেছনে লাগতে চেও না। দেখলে তো তার ফল কি হয়। এখন সামলাবে কি করে? দেখো দেখো গোপাল কোনো সাহায্য করতে পারে কিনা। ভাই গোপাল, তুমি আমার ভরসা। এবার বলো কি করে এর প্রতিকার করা যায়। মন্ত্রী মশাই, পথ তোমায় আমি বাতলাতে পারবো না। আসলে ওরা তোমার মুখ থেকেই শুনতে চায় কি করে এসব হলো। আমি কিছুই করলাম না, আর আমাকেই বলতে হবে আমি সব কিছুর জন্য দায়ী। এটা কি খুব ন্যায্য হলো মহারাজ?
আহ, তোমার গা থেকে না এখনো পচা গোবরের দুর্গন্ধ বার হচ্ছে, আর তুমি বলছো কিছুই করুন। শোনো মন্ত্রী, যে যে বাড়ি থেকে গোবর চুরি করেছো সেই বাড়িতে ওই গোবর কিন্তু ফিরিয়ে দিতে হবে, এই আমি বলে দিলাম। এখন গোপাল যা বলছে তাই করো, না হলে কিন্তু আমি তোমাকে কোনো রকম সাহায্য করতে পারবো না। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন তাই করা যাবে। তবে আপনি না বললে আমি কিন্তু গোপালের কথা শুনতাম না। মহারাজ, একেই বলে কয়লা শত ধৌতে ন ময়লা ন বচন্তি, মানে কয়লা শতবার ধুলেও ময়লা পরিষ্কার হয় না। বাঁচতে গেলে আমার সঙ্গে তোমায় যেতেই হবে। যাবে কি যাবে না? হ্যাঁ, মহারাজের আদেশ, যেতে তো হবেই। বুঝলে বিজ্ঞানী, রাজা হয়েও না আমি ভয় পাই একমাত্র গোপালকেই। শোনো ভাই সব, ব্যাপারটা খুব গোলমেলে। বাইরে থেকে কিছু লোক আমাদের রাজ্যে এসে গোবর চুরি করে আবার মন্ত্রীর বাসভবনে লিখে গেছে যে গোবরের সমপরিমাণ সোনার মোহর দেওয়া হবে। এখন তোমরাই বলো, এটা কি মহারাজের পক্ষে সম্ভব? তাকে তো দিলিয়া হয়ে যেতে হবে, তাই না? হ্যাঁ, তত বটেই। মহারাজের দিকটাও তো আমাদের দেখতে হবে। কিন্তু গোপাল, এই মন্ত্রী কিন্তু বড্ড পাজি লোক, একে শাস্তি দিতেই হবে। মহারাজ সেই শাস্তির রায় দিয়েছেন। যার যার বাড়ি থেকে গোবর চুরি গেছে তাদের তাদের বাড়িতে সেই পরিমাণ গোবর ফিরিয়ে দেবেন আমাদের মন্ত্রী মশাই। কি খুশি তো? হ্যাঁ হ্যাঁ, খুব খুশি। আমাদের মোহর মোহর লাগবে না। একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। দাদু বলেছেন কর্মফল। মাথায় গোবর, পায়ে গোবর। পুকুরে মাছ যখন ছিপে উঠবেই না, তখন গামলাতেই মাছ ধরবে। এই তো একটা মাছ উঠলো। এবার আয় তো বাবা। ঠিক ধরেছি, একেবারে লাফানো মাছ। ও, গিন্নি যা খুশি হবে না। এই সকাল বেলা কি মাথা খারাপ হয়ে গেছে? বলি গামলায় মাছ ধরছো? তা কি করব, ভোর রাত থেকে ছিপ ফেলে পুকুরে বসেছিলাম। একবার উঠলো পচা কলার কাঁদি, একবার উঠলো এক বস্তা কাদা মাটি। এরপর বাজারে গিয়ে কিছু জিয়ল মাছ কিনে এই গামলায় রেখে দিলাম। এবার যত খুশি মাছ ধরো আর খাও। সঙ্গে একটা বড় ছাকনিও কিনে এনেছি। এবার থেকে এই ছাকনি দিয়ে জ্যান্ত মাছ ধরে তোমাকে খাও গিন্নি। তুমি হাসতে হাসতে রেঁধে দেবে, আমাকে আর বাজারে যেতে হবে না। তুমিও খুশি, আমিও খুশি। বলি আমি হাসতে হাসতে রাঁধবো না কাঁদতে কাঁদতে সেটা পরের কথা, কিন্তু তোমার যে মাথাটা একেবারে গেছে সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। হ্যাঁ, ডাকবো নাকি শ্যামাপদ ওঝাকে? ঝেঁটা মেরে তোমার ভূত ছাড়াবে। হ্যাঁ, ঘোর কলি। স্ত্রী তার স্বামী গোপালকে ঝেঁটা মারছে, তাও কাকে দিয়ে? একটা বদমাস ওঝাকে দিয়ে। সেটাও সবাই দেখবে। হায় হায়, জীবনটাই আর রাখবো না। শুনছো ভাই, গোপাল দাদার মাথা খারাপ হয়ে গেছে, গামলায় মাছ ধরছে। কি বলছো? গোপাল গামলায় মাছ ধরছে? আহারে, এত বুদ্ধিমান একটা লোকের এই পরিণতি! না না না, মহারাজের কানে কথাটা পৌঁছে দিতে হবে। বুঝলে, মুখ হলো মনের আয়না। একজনের মুখ দেখলেই বোঝা যায় তার মনের অবস্থা ঠিক কি রকম। একদম ঠিক কথা বলেছেন মহারাজ। মুখ দেখেই মনের কথাটা টের পাওয়া যায়। এই যেমন গোপাল, ওর মুখের দিকে তাকিয়ে দেখুন, কেমন যেন ঘোলাটে ঘোলাটে, চুলে ভালো করে চিউনি দেয়নি, কেমন যেন একটা উদ্ভ্রান্ত লাগছে। কেন বলুন তো? আমার কিন্তু কেমন কেমন লাগছে। মন্ত্রীমশাই, আপনার মুখ দেখেও মনে হচ্ছে আপনার মনের মধ্যে একটা ষড়যন্ত্র চলছে। কেমন একটা ওই শয়তানি মার্কা হাসি লেগে রয়েছে। এতদিনে গোপাল একেবারে একটা ঠিক কথা বলেছে। আগে মহারাজ, আজ আপনাকে একটা গোপন কথা বলি। গোপালের মস্তিষ্কে একটু গোলমাল দেখা দিয়েছে। এটা আমার কথা নয়, লোকে বলা বলি করছে।
রাজসভার একজন মাননীয় সদস্য সম্পর্কে এরকম একটা ধারণা থাকাটা কি উচিত মহারাজ? মন্ত্রী, তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। গোপালের মাথা খারাপ হয়ে গেছে, এটাই কি তুমি বলতে চাইছো? আজ্ঞে মহারাজ, তাই বলতে চাইছি। আপনি গোপালকে জিজ্ঞেস করুন ও আজ গামলায় মাছ ধরছিল কিনা। কি গোপাল, তাই নাকি? তুমি পুকুর ছেড়ে গামলায় মাছ ধরছিলে কেন? আসলে বয়স হয়ে যাচ্ছে তো, রোজ রোজ বাজারে যাওয়া, তারপর গিন্নির মুখ ঝামটা খাওয়া, এই বয়সে আর পোষাচ্ছে না মহারাজ। তাই ভাবলাম নিজের বাড়ির গামলাতেই যদি মাছ চাষ করি। এটা কি পাগলামির লক্ষণ মহারাজ? তোমার চাষ করা মাছ নিয়ে আমাদের একটা ভোজসভা হতেই পারে। মন্ত্রী, গোপাল পারে না এমন কিন্তু কোনো কাজ নেই। গোপালের মতো সবাই যদি নিজের নিজের বাড়িতে মাছ চাষ করতে পারত, তাহলে তো আর মাছের আকাল হতো না। আর বৃষ্টির জল ধরে রাখলেই এটা একমাত্র সম্ভব। মহারাজ, এইমাত্র একটা কথা আপনি বললেন, গোপাল পারে না এমন কোনো কাজ নেই। সেটা কি সত্যি গোপাল? হ্যাঁ, কিছুটা তো সত্যি বটেই। মহারাজ কি না বুঝে এই কথাটা বললেন বলে আপনার মনে হয়? তাহলে গোপাল, মহারাজকে একবার ষাঁড়ের দুধ খাইয়ে দাও দেখি, পারো কিনা। চমৎকার একটা খাবারের কথা মন্ত্রীর মাথা থেকে বেরিয়েছে। রোজ রোজ গরুর দুধ খেতে খেতে মুখে আর রুচি নেই। একদিন তাহলে ষাঁড়ের দুধ খাওয়াই যায়। কি বলো গোপাল, পারবে তো? নইলে কিন্তু মন্ত্রীর কাছে তোমার সম্মান নষ্ট হয়ে যাবে। মন্ত্রী আমাকে কি বলল না বলল তাতে আমার কিছু যায় আসে না মহারাজ। আমি একটা কথাই জানি, মানির মান জুতো পেটা করলেও যায় না। আপনাকে আমি ষাঁড়ের দুধই খাওয়াবো, কিন্তু জোগাড় করতে যে আমার 10 দিন সময় লাগবে মহারাজ। আর এই সময়টা আমি রাজসভায় আসতে পারবো না। কেউ যেন আমার বাড়ি গিয়ে আমাকে বিরক্ত না করে। নিশ্চয়ই নিশ্চয়ই, 10 দিন সময় তোমায় দেওয়াই যায়। এই মন্ত্রী, ভেবে দেখো, গোপালের আনা ষাঁড়ের দুধ তুমি খাবে তো? ষাঁড়ের দুধ খেতে পারবো কিনা জানি না, কিন্তু এই 10 দিন একটু ঝামেলা মুক্ত থাকতে পারবো মহারাজ। অন্তত কেউ আর আমার সব কাজে নাক গলাতে আসবে না। বাপরে, যেন মুক্তি পেলাম। মহারাজ, মন্ত্রীমশাইকে বলে দিন, আমি ষাঁড়ের দুধ খাওয়াতে পারলে যেন মন্ত্রীমশাই আপনার সামনে নিজের অন্তত একটা কান কেটে আপনাকে উপহার দেয়। বাকি কানটা থাকে, এর পরে কাটবো। ও বাবা, বলি আজ এত খুশি খুশি লাগছে, কি ব্যাপার? মহারাজ ষাঁড়ের দুধ খেতে চেয়েছেন, আমি বললাম খাওয়াবো। খাওয়াবে মানে? ষাঁড়ের দুধ কাউকে খেতে দেখেছো কোনোদিন? গামলায় যদি মাছ ধরতে পারি গিন্নি, তবে ষাঁড়ের দুধও খাওয়াতে পারবো। এই আমার না বারবার মনে হচ্ছে তোমার মাথাটা একেবারেই গেছে। হ্যাঁ, কাল আমার সঙ্গে ওঝার বাড়ি যাবে, নইলে আমি ডেকে আনবো। হ্যাঁ, তোমার যা ইচ্ছে করো, এবার আমাকে একটু ঘুমোতে দাও গিন্নি। হে ঈশ্বর, পাগল ভালো করে দাও গো। হে ঈশ্বর, লোকটা তো এমনিতে ভালো, মাথা খারাপ হয়ে গেলে তার কি দোষ বলো? আচ্ছা, তোরা তো অনেক জায়গায় ঘুরে বেড়াস, বলতে পারিস কোথায় ষাঁড়ের দুধ পাওয়া যায়? আগে আমরা তো এই রাজ্যের বাইরে কোথাও যাইনি, তাই বলতে পারবো না। না মন্ত্রী মশাই, না, এই রাজ্যে কোথাও ওই ষাঁড়ের দুধ পাওয়া যায় না। তবে আমিও শুনেছি হিমালয়ের কোনো একটা রাজ্যে নাকি ষাঁড় আছে যারা দুধ দেয়, কিন্তু সেখানেও তো মুশকিল। সেই দুধ খেলে নাকি মাথায় শিং উঠে যায়। আচ্ছা, হিমালয়ে যাওয়ার রাস্তাটা কি জানিস? কেন জানবো না? আমাদের রাজ্য ছাড়লে নবাবের মহল, সেটা বাম দিকে রেখে প্রথম ডান দিকে, তারপরে পূব দিকে, তারপর পশ্চিম দিকে গিয়ে যাকে জিজ্ঞাসা করবেন সেই বলে দেবে হিমালয় রাজ্যটা কোথায়, ওরাই দেখিয়ে দেবে। 10 দিনের মধ্যে ফিরে আসা যাবে? মাথা খারাপ, 1 মাস যেতে 1 মাস আসতে। না, গোপাল এর মধ্যে ফিরতে পারবে না। আমরা যে এত খবর দিলাম তার জন্য মোহর দেবেন না? গোপাল আগে মহারাজকে ষাঁড়ের দুধ খাওয়াক, তারপর তো মোহর পাবি। আর একটা কথা, গোপালের বাড়ির ওপর নজর রাখবি, কোথায় যায়, কার সঙ্গে দেখা করে, তার সমস্ত খবর আমার চাই, বুঝলে?
সে তোমরা যাই বলো, গোপাল ছাড়া না এই রাজসভাটা ঠিক জমে না, তাই না মন্ত্রী? এটা আপনি ঠিক বলেছেন মহারাজ। এত খরচা করে একটা ভাঁড় রাখা হয়েছে, সে যদি অনুপস্থিত থাকে তা রাজসভাটা চলবে কি করে? তবে মহারাজ, গোপাল আর এমুখ হবে কিনা তা বলা যাচ্ছে না। কেন কেন, ষাঁড়ের দুধ আনতে ও কোন দিকে গেছে? তা তো জানি না। শুনলাম হিমালয়ের কোলে নাকি একটা রাজ্য আছে, সেখানে নাকি এক ধরনের ষাঁড় আছে, তা নাকি দুধ দেয়। গোপাল যদি সেখানে যায় তাহলে খুব বিপদ, মনে হয় আর ফিরে আসতেই পারবে না। তাহলে খোঁজ নাও মন্ত্রী, গোপালের কিছু হলে দায়ী থাকবো আমি। না না না, আমি আর তুমি। না না না, এটা খুব অন্যায় হলো। কি বলো বিজ্ঞানী? অন্যায় তো হলোই মহারাজ, যা অসম্ভব তা গোপাল কি করে সম্ভব করবে তা কিন্তু আমি জানি না। মন্ত্রীকে যদি আপনি বলতেন ঘোড়ার ডিম খাবেন বা হাতির, মন্ত্রী কি পারতো তা জোগাড় করতে? হ্যাঁ, তুমি কি গোপালের ঢেঁকি? ও যা বলবে তুমিও সেই কথাতেই সায় দেবে? তোমাকে মাসোহারা কে দেয়, মহারাজ না গোপাল? আবার মাসোহারার কথা আসছে কেন? কথা হচ্ছিল গোপালকে নিয়ে। আচ্ছা বিজ্ঞানী, তোমার কি মনে হয় ষাঁড় দুধ দেয়? এটা এটা প্রকৃতি বিরুদ্ধ কাজ। প্রকৃতি যাকে যে ক্ষমতা দেয়নি সেটা কি করে করবে? তুমি নিশ্চয়ই গোপালকে এই জ্ঞানটা দাওনি, তাই সে ষাঁড়ের দুধ আনতে গেছে। ঠিক আছে, আর কয়েকদিনের মধ্যেই তো প্রমাণ হবে যে ষাঁড়ের দুধ আদৌ হয় কিনা। কি গো, বলি চাকরিটা কি গেল? হ্যাঁ, রাজবাড়ি যাবার তো কোনো ইচ্ছে নেই, সারাদিন ঘরের মধ্যে লুকিয়ে বসে আছো। হ্যাঁ, তোমার ব্যাপারটা কি বলো তো? হ্যাঁ, আমার আর বাইরে বেরোনোর কোনো উপায় নেই। তুমি বরং একটা কাজ করো, কাপড়ের এই পট্টিগুলো পেটে বেঁধে দাও তো, দেখে যেন মনে হয় আমি আর কয়েকদিনের মধ্যেই সন্তান প্রসব করব। হায় ভগবান, এ তুমি কি করলে? মাথাটার সঙ্গে পেটটাও খারাপ করে দিলে। আরে পেট আবার কবে খারাপ হলো? বলছি পেটে একটা মোটা কাপড়ের পোঁটলা বেঁধে দাও। তার মানেই তো সেটা। তার মানে কি? পেটে কি হয়েছে? ন্যাকামি করো না, পেটে পুটলি বেঁধে তুমি কি বোঝাতে চাইছো? হ্যাঁ, যা বলছি তাই করো তো, পরে বুঝবে। মহারাজকে ষাঁড়ের দুধ খাওয়ানোর এছাড়া আর কোনো উপায় নেই। এই দেখ, এই তুমি নিজে কখনো ষাঁড়ের দুধ খেয়েছো? দেখো গিন্নি, আমি চাইলে না বাঘের দুধও খেতে পারি, খাওয়াতেও পারি। তোমাকে যে কাজটা বলছি তাই করো তো, তারপর সব বুঝিয়ে দেবো। কাল আমরা সবাই মিলে ষাঁড়ের দুধ খাবো। কি মন্ত্রী, যদি সত্যি খাই তাহলে কান কাটবে তো? নিশ্চয় মহারাজ, তবে গোপাল যদি এই কাজটা করতে পারে তবে বিজ্ঞানের প্রভূত উন্নতি হবে, তাই না বিজ্ঞানী? হ্যাঁ, তা তো হবেই। পৃথিবীতে আর দুধের অভাব থাকবে না। কি হয়েছে, কি হয়েছে মা? গোপালের কিছু হয়েছে নাকি অন্য কোথাও দুর্ঘটনা ঘটেছে? কি আর বলবো মহারাজ, বলতে লজ্জা লাগছে কিন্তু বলতেই হবে। আমার স্বামী সন্তান প্রসব করবে। তাড়াতাড়ি চলুন, যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছেন তিনি। তাড়াতাড়ি চলুন মহারাজ। সে কি? এ তো অসম্ভব ব্যাপার। কি 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 হয়েছে সেটা সত্যি করে বলো। মহারাজ, আপনাকে মিথ্যে বলার শাস্তি কি তা কি আমি জানি না? তবে তো এক্ষুনি যেতে হয়। মন্ত্রী, বিজ্ঞানী, পণ্ডিত সবাই সবাই চলো, গোপালের সন্তান প্রসব দেখে আসি। বাবা, এ কি গোপাল, এও কি সত্যি হতে পারে? না তুমি কোনো চালাকি করছো? কেন সম্ভব নয় মহারাজ? আমি কি সন্তান প্রসব করতে পারি না? না, পারো না। প্রকৃতি তোমাকে সেই অধিকার দেয়নি। তাহলে মহারাজ আপনার ষাঁড়ের দুধ খাওয়া হলো না। কেন কেন কেন? দুটো বিষয় তো একদমই আলাদা। বিষয়টা একই মহারাজ। আমি যদি সন্তান প্রসব না করতে পারি তাহলে ষাঁড় কি করে দুধ দেবে? মন্ত্রী, গোপাল কিন্তু খারাপ কিছু বলেনি, তুমি বিষয়টা ভেবে দেখো। মহারাজ, এটা গোপালের চাল। যদি তা সম্ভব নাই হয়
তাহলে গোপাল কেন ষাঁড়ের দুধ খাওয়াবে বলে আপনাকে কথা দিল? ও বলতেই পারতো, না মহারাজ, ষাঁড় কখনো দুধ দিতে পারে না। মন্ত্রীর এই যুক্তিটাও তো অস্বীকার করা যায় না। এখন তাহলে উপায়? না মহারাজ, এর মধ্যে কোনো কিন্তু তঞ্চকতা করে ভুল বোঝাতে পারবে না। এটা রাজদ্রোহিতার চাইতেও বেশি অপরাধ। আরে আরে, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমরা তো খেলার জন্যই এই বাজি ধরেছিলাম। তাহলে গোপাল স্বীকার করুক যে এই বাজিতে ও হেরে গেছে। তাহলে প্রমাণ হবে গোপালকে আপনি যতটা বুদ্ধিমান মনে করেন ও আসলে ততটা বুদ্ধিমান নয়। মহারাজ, মন্ত্রীমশাই ঠিকই বলেছেন, এটা প্রকৃতি বিরুদ্ধ কাজ হয়ে যাচ্ছে। কিন্তু পরাজয় আমি স্বীকার করব না। আমি যখন আপনাকে কথা দিয়েছি আপনাকে ষাঁড়ের দুধ খাওয়াবো, তখন খাওয়াবোই। আপনি আমাকে একটা দিন সময় দিন মহারাজ। বেশ, কেউই যখন হার স্বীকার করবে না তখন তাই হোক। গোপাল আমাদের যত খুশি ষাঁড়ের দুধ খাওয়া, এতে আমার কোনো আপত্তি নেই। মন্ত্রী তোমার নাকে ঝামা ঘষে দিল তো? কে বললো? কে বললো আমার নাকে ঝামা ঘষে দিল? একটু চুলকে দিয়েছে মাত্র। সে তুমি যাই বলো, মন্ত্রীর কাছে একেবারে লেজে গোবরে হয়ে গেছো। হ্যাঁ, তা তুমি বলতে পারো, কিন্তু শেষ হাসিটা যে আমি হাসবো, দেখে নিও। সে তুমি যাই দেখাও না কেন, আমি যা বোঝার বুঝে গেছি। কিছুই বোঝনি, এবার বুঝবে। আমাকে আর কি বোঝাবে? যেদিন গামলায় মাছ ধরছিলে সেদিনই বুঝেছিলাম তোমার মাথাটা এখন হাঁটুতে চলে এসেছে। মাথায় এখন ষাঁড়ের গোবর নিরেট হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, যেদিন খেল খতম হবে সেদিন বুঝবে। এখন আমি চললাম বাজারে, কিছু কেনাকাটা আছে। যাচ্ছই যখন, তখন আবার কচু খেচু এনো না। ভালো দেখে টাটকা মূলো আর বড় দেখে বাঁধাকপি এনো। আর একটু বড়ি, মুসুরি ডাল, এই শুকনো লঙ্কা আর তেজপাতা। যা আনবো গিন্নি, তাতে তোমার মন ভালো হয়ে যাবে। কি মহারাজ, ঠিক বলেছিলাম কি না? গোপাল আপনাকে ষাঁড়ের দুধ খাওয়াতে পারবে না। তাই হলো তো? আমি জানতাম পারবে না, তাই তো বাজি লড়লাম। গোপাল এত জ্ঞানী গুণী, তবু সব জেনেও কেন যে এই বাজিতে রাজি হয়ে গেল বুঝতে পারছি না। তোমাকে কিছুই বুঝতে হবে না। এখন থেকে গোপাল গোপাল করা একটু বন্ধ করো। গোপালের কত বুদ্ধি তা তো নিজের চোখেই দেখলে, আবার বড় বড় কথা বলছো। গোপালের মতো জ্ঞানগুণী লোক কেন যে এই বাজিটা লড়তে গেল? আরে বাবা, আমিও একটা রাজ্যের মন্ত্রী, বুদ্ধি আমার কিছু নেই। গোপালকে মাঝে মাঝে আমি ক্ষমা করে দিই, কিন্তু আর না। এবার যদি দুধ খাওয়াতে না পারে তো গোপালের নামে বাঁদর পুষো বাড়িতে। কি মহারাজ, ঠিক বলেছি কিনা? আরে ভালো দুধ দিবি কিন্তু, নইলে মহারাজের কাছে আমার একেবারে মান চলে যাবে। এটা কিন্তু বলার সময় এখনো আসেনি মন্ত্রী। আজ কিন্তু গোপাল আমাদের ষাঁড়ের দুধ খাওয়াবে বলেছে। দেখি দেখি ও কি করে, তারপর তো কিছু বলবো। এখনো আপনার গোপালের প্রতি প্রেম গেল না? আরে যত বুদ্ধিমান গোপাল নিজেকে মনে করুক না কেন, আসলে ও ততটা বুদ্ধিমান নয়। ফোলানো বেলুন যাকে বলে আর কি। তোর একটা নাম দিতে হবে। কি নাম দেব বলতো? কি নাম দেব? একটা ভেবে রেখেছি, তুই কিন্তু আবার রেগে যাস না। নামটা মনে রাখিস, ডাকলি সারা দিবি। আপনি কি ভেবেছেন গোপাল আর রাজসভায় আসবে? না, আসার কি আছে? গোপাল কিন্তু পালানোর লোক নয়, তুমি দেখে রেখো। এ আপনি যাই বলুন না কেন, গোপাল আর আপনার সামনে এ মুখ দেখাতে পারবে। মহারাজের জয় হোক।
এই নিন মহারাজ আপনার ষাঁড়ের দুধ, একদম খাঁটি। খেয়ে দেখুন আমার ষাঁড়ের দুধ খেতে কেমন। কি আশ্চর্য, তুমি ষাঁড়ের দুধ মহারাজের জন্য নিয়ে এসেছো? আমার ষাঁড়ের দুধ আমি আনবো না তো কি আপনি আনবেন? তোমাকে ঠিক বিশ্বাস করতে পারছি না। মানে এই দুধ আমি খাবো? কেন খাবেন না মহারাজ? আমি কি আপনাকে এই দুধ খাইয়ে হত্যা করতে চাইবো? আচ্ছা আচ্ছা, এই দুধ আমিও খাবো, আপনিও খাবেন। নিন খান। এই যে একেবারে গরুর দুধের মতন। গরুর দুধ নয় তো? দেখি দেখি তোমার ষাঁড়টাকে একবার দেখি। আপনার প্রহরীদের বলুন তারা যেন আমার ষাঁড়টাকে রাজসভায় নিয়ে আসে। এই কে আছো? গোপালের ষাঁড়টাকে ভেতরে নিয়ে এসো। মহারাজ, গোপাল আবার ধোঁকা দিল। একটা গরু এনে বলছে ষাঁড়। বলেছিলাম না গোপাল একটা মিথ্যাবাদী? এবার আপনি নিজের চোখেই দেখলেন তো। মহারাজ, গোপাল কখনো মিথ্যে কথা বলে না। এটা আমার ষাঁড়। কি করে এটা ষাঁড় হয়? আমি নিজের চোখে দেখছি একটা গরু আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। তাহলে আমি কি ভুল দেখছি? মহারাজ, এটা গরু না বলদ তা আমার জানা নেই। আমি এর নাম দিয়েছি ষাঁড়। এই ষাঁড়ের দুধ আপনাকে খাইয়েছি মহারাজ। এবার আবার তঞ্চকথা করলো গোপাল। গরুকে ষাঁড় সাজিয়ে এনেছে বেটা। কি আশ্চর্য! আমার গরুর নাম যদি আমি ষাঁড় রাখি তাতে মন্ত্রী মশাইয়ের কেন আপত্তি তা তো বুঝতে পারছি না। মহারাজ, আপনি কি বলে দিয়েছিলেন পুস্তকে বর্ণিত এক ধরনের বিশেষ প্রাণীর দুধ আপনি খেতে চান, যাদের ষাঁড় বলা হয়? তা তো বলেননি। আপনি ষাঁড়ের দুধ খাবেন, তা আমি ষাঁড়ের দুধ আপনাকে খাইয়েছি। এতে কোনো অন্যায় তো আমি দেখতে পাচ্ছি না। এমনকি আপনি বাঘের দুধ চাইলেও খাওয়াতাম, তখন আমি গরুর নাম বাঘ রাখতাম। মন্ত্রী, একটা কথা তোমায় স্বীকার করতেই হবে, গোপালের যুক্তি কিন্তু অকাট্য, আর বাজির রায় ওর পক্ষেই গেল, তাই না বিজ্ঞানী? ঠিক বলেছেন মহারাজ। যুক্তিশাস্ত্র অনুযায়ী গোপাল যা বলেছে তাকে উপেক্ষা করা যাবে না। হ্যাঁ, তাহলে জয় হলো তো গোপালেরই। একেই বলে যুক্তির মার। তা মন্ত্রীর কান কাটার কি হলো গোপাল? যার দুকানি কাটা তার আর কোন কানটা কাটবেন মহারাজ? তবে এখন থেকে ওকে রাজসভায় কানে তুলো দিয়ে আসতে বলবেন। কোনো কিছুই যেন ওর কানে না ঢোকে মহারাজ। এই ষাঁড়টাকে গোয়ালে রেখে দাও, খুব কাজের প্রাণী। আর পারা যায় না, আর পারা যায় না। এখন আবার গরুকে ষাঁড় বলছে? হায় ঈশ্বর, এই পাগল মানুষটাকে নিয়ে আমায় ঘর করতে হবে সারা জীবনে। এই শোনো, কাল বাড়ি থেকো, শ্যামা ওঝাকে নিয়ে আসবো। কোনো কারো আপত্তি শুনবো না কিন্তু। আরে এই যে গোপাল, আরে মণিহারি দোকানে তুমি নিশ্চয়ই গিন্নির জন্য কিছু নিতে এসেছো। এই দেখো, এই দেখো কেমন রেশমের শাড়ি এসেছে, একদম কম দামে তোমায় দিয়ে দেবো। কেন? নাহলে তোমার পোষাবে কি করে? না না, তোমার ক্ষতি হোক তা আমি চাই না। চললাম। গোপাল, শাড়ি পছন্দ হলো না তো? এই নাও একেবারে খাঁটি সিঁদুর। নাও নাও নাও, ধরো ধরো, পলা, শাঁখা আর আলতা নাও, নিয়ে যাও, দেখবে গিন্নি কত খুশি হয়েছে। সিঁদুর? কি বলবো ভাই, সিঁদুর মাথায় দিতে দিতে সামনের দিকে টাক পড়ে গেল। কবে বিয়ে হয়েছিল বলো তো? আমার তো চাই মনেই পড়ে না।
তাহলে হাতির দাঁতে শাঁখা, মুক্তোর পলা এগুলো নিয়ে দাও। একেবারে খাঁটি মাল, বুঝেছো? একেবারে খাঁটি মাল, ঝুটা আমাদের কাছে পাবে না। হ্যাঁ নিতাম, কিন্তু আমি আসলে বাঘের দাঁতের শাখা আর লোহার পলা কিনতে চাইছিলাম। তা তোমার কাছে আছে নাকি? না এখন নেই, তবে নিয়ে আসতে পারি। আসলে কোথায় পাবো বলো তো? না ভাই, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি খুঁজে নেব। সুন্দরবন আর কত দূর, এই তো কাছেই। আরে গোপাল যে, হ্যাঁ, আরে নিয়ে যাও নিয়ে যাও, একেবারে দরবারিয়া তোর। হ্যাঁ, গিন্নিকে গিয়ে দাও, দেখবে এই সংসারে আর কোনো শান্তি থাকবে না। এদিকে এসো, এদিকে এসো। এই তোমার গায়ে এক ফোঁটা মাখিয়ে দিলাম, নাও। চমৎকার, গন্ধে একেবারে চারদিক মম করছে। গিন্নি নিশ্চয়ই খুশি হবে। একেবারে রাধা হয়ে তোমার পিছু পিছু ঘুরবে। আর এর গুণ কি জানো? 1 মাস এর গন্ধ থাকবে। তা দেবো নাকি? হ্যাঁ, 2-1 শিশি দেবো? না না, এক শিশিই দাও, শেষ হয়ে গেলে পরে আবার নেওয়া যাবে। এই হ্যাঁ রে পুটি, এই তোর দাদু কোথায় বলতো? হ্যাঁ, বলে এত বেলা হয়ে গেছে, কখন স্নান করবে, কখন খাবে, খেয়ে জানে। আর চিন্তা করতে হবে না গিন্নি, শুধু নিজে আসিনি, তোমার জন্য যা এনেছি সেটা একবার দেখো, মন একেবারে খুশি হয়ে যাবে। এই ছোটদের সামনে না দীক্ষাটা করতে হবে না। হ্যাঁ, আহ দিদা, দাদু কি এনেছে সেটা একবার দেখোই না, কত শখ করে এনেছে বলো তো। এই কেমন জিনিস এনেছে গিন্নি? এত দাম দিয়ে আদর কিনে আনার কোনো মানে আছে? মোহরগুলো সব খরচা করে এলে। আরে তোমার জন্য মোহর কেন, আমি জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারি গিন্নি। ওটি আমার গামছাটা দে, স্নান করে আসি। মহারাজের জয় হোক। তা আপনার আগমনের কারণ জানতে পারি কি? নিশ্চয় নিশ্চয়, নবাবের ছেলের জন্মদিন আগত, সেই উপলক্ষে নবাব রাজসভার সব সদস্যকে আমন্ত্রণ জানিয়েছে। সবাইকে কিন্তু যেতে হবে। নবাব সবার জন্য উপহারের ব্যবস্থা রেখেছেন। নবাবের উপহার নিশ্চয় খারাপ কিছু হবে না। আরে গোপাল, এত বড় খুশির দিনে তুমি আজ দেরিতে এলে? হ্যাঁ মহারাজ, আজ আমারও খুব খুশি খুশি লাগছে, কেন তা বুঝতে পারছি না। কচি পাঠার ঝোল আর মোরগ মশাল্লাম, ছেলের জন্মদিনে সবাই নবাবের গোলাম। কার জন্মদিন মহারাজ, কিছু তো বুঝতে পারছি না। মহারাজ, নবাব কি সবাইকেই নেমন্তন্ন করেছেন? আগে হ্যাঁ, তুমি যে চোখে কম দেখো তা আমি জানি, কিন্তু কানেও যে কম শোনো তা তো জানতাম না। না মানে, গোপাল গেলে নবাব যদি ফতুর হয়ে যায় তখন তো খাজনা বেশি দিতে হবে, তাই কথাটা মহারাজকে জানিয়ে দিলাম। মহারাজ, আমি কিন্তু এখনো বুঝিনি আনন্দের সংবাদটা কি। আরে সেটাই তো বলা হয়নি, নবাবের ছেলের জন্মদিনে আমাদের সবার নিমন্ত্রণ মুর্শিদাবাদে। এলাহি ব্যাপার হবে, তাই সবাই আনন্দ করছে। আসলে এই খাওয়া দাওয়ার সঙ্গে যে নবাব সবাইকে উপহারও দেবেন, তা নিশ্চয়ই সবার পছন্দ হবে। ও তাই বলুন, এখনো যাওয়াই হয়নি, শুধু উপহারের কথা শুনেই সবাই এত আনন্দ করছে। তবে আগেই এত আনন্দ করার কোনো কারণ নেই মহারাজ, আগে যাওয়া হোক, তারপর না হয় মন খুলে আনন্দ করা যাবে।
কৃষ্ণনগর থেকে দুধ ফিরে এসেছে? জি জাহাপনা, তারা নাকি আনন্দে একেবারে ধেই ধেই করে নাচছে। ভালো ভালো। দেখো উজির, মহারাজ আর তার সঙ্গীদের আপ্যায়নের যেন কোনো ত্রুটি না থাকে। আপনি এই বিষয়ে একদম চিন্তা করবেন না হুজুর, আমি নিজের হাতে তাদের আপ্যায়ন করব। আচ্ছা, এই গোপাল আসছে তো? মনে তো হয় না। আসলে গোপালের জন্য এমন একটা উপহার আমি ঠিক করে রেখেছি যা ভূভারতে কেউ কাউকে দেয়নি। আমি সেরকম কিছুই গোপালকে দিতে চাই। দেখবে আমার সাম্রাজ্যের কোণে কোণে সেই উপহারের কথা ছড়িয়ে পড়বে। সেটা কি আর আমি জানি না হুজুর, আপনার মতো দাতা আর কজনই আছে বলুন। আসলে গোপালকে আমি খুব পছন্দ করি, বুঝলে? ওর চেহারাটা মনে পড়লেই আমার খুব মজা লাগে। এই গোপাল হাসলেই সবার কেমন জানি হাসি পেয়ে যায়, কেন বলো তো? কোনো মানুষ আছে যাদের কাজই হচ্ছে লোক হাসানো, গোপাল হচ্ছে সেই জাতেরই একজন। গোপালকে কেউ রাগতে দেখেছে কখনো? না মহারাজ, গোপালের শরীরে নাকি রাগ বস্তুটাই নেই। তাই? বাহ, বেশ 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 বেশ, খুব ভালো খুব ভালো। এমন লোকই তো আমার চাই। বাহ, গন্ধে দেখছি ঘর একেবারে ভরপুর হয়ে আছে। বলেছিলাম গিন্নি, এই আতর একবার গায়ে মাখলে বারবার মাখতে হবে। কি গন্ধ! মন একেবারে খুশ হয়ে আছে। জানো দাদু, দিদা তোমার আসার সময় হয়ে গেছে দেখে একটু আগে গায়ে আতর মেখেছে। এই এই পুটি, এই বড্ড পাকা হয়ে গেছিস না? যা এখান থেকে পালা। হ্যাঁ, তা তো পালাবই। দাদু, তুমিও এখন আতর মেখে দিদার সঙ্গে গল্প করো, আমি আসি। কাল মুর্শিদাবাদ যেতে হবে, বুঝলে? নবাবের ছেলের জন্মদিন উপলক্ষে মহারাজের সভাসদদের নিমন্ত্রণ করেছে। খাওয়া দাওয়ার সঙ্গে শুনলাম নবাব নাকি উপহারও দেবেন। ব্যাপারটা একটু কেমন যেন লাগছে না? মনে যদি সন্দেহ থাকে তবে যেও না। হ্যাঁ, ঘরে বসে থাকো আর গায়ে আতর মাখো। হ্যাঁ, আমার মনের কোণে যখন কোনো মেঘ জমে তখন তা সত্যি হয় গিন্নি, সেটা তো তুমি ভালো করেই জানো। মহারাজকে স্বাগতম। মুর্শিদাবাদের মাটি ধন্য হলো আপনার পদার্পণে। আসুন 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 আপনারা, নবাব সবার জন্য অপেক্ষা করে আছেন। কেমন দেখছেন মহারাজ? নবাবের ছেলের জন্মদিন যা দেখছি তা আগে কখনো দেখিনি, সেটা কিন্তু সত্যি কথা। অপূর্ব, অভূতপূর্ব, অদ্বিতীয়। বলে যাও মন্ত্রী, বলে যাও। তোমার ভাষা তো চমৎকার। মানে ভয়ঙ্কর, নিদারুণ, নিকৃষ্ট। থামো বেয়াদব, আমার আলোর বাজি নিকৃষ্ট? মহারাজের মন্ত্রী বলে ক্ষমা করে দিলাম। আসলে জাহাপনা, মন্ত্রীমশাই বাংলাটা ভালো জানেন না, সংস্কৃতেও মহাপণ্ডিত। মন্ত্রীমশাই, নবাবের সঙ্গে সংস্কৃত ভাষায় কথা বলুন না, উনি এই ভাষাটা খুব ভালো বোঝেন। না 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 না, এই ফালতু লোকটার সাথে আর কথাই বলা যাবে না। মন্ত্রী যতদিন এখানে থাকবে একটাও কথা বলবে না, মুখ খুললেই একেবারে শুলে। মহারাজ, এবার বোধহয় উপহার দেবেন নবাব, না? আমি যদি নবাবকে কোনো উপহার দিতে পারতাম তবে নবাব কত খুশি হতেন। কিছু কি ভেবেছেন? কি দেবেন? আমি তাহলে এক্ষুনি জোগাড় করে নিয়ে আসতে পারি। না, উপহার আমার সামনেই আছে। তোমাকে আমার খুব ইচ্ছে নবাবকে উপহার হিসেবে পাঠাই, কিন্তু নবাব কি নেবে তোমায়? আপনি বলে দিলেই নেবে। একটু প্রশংসা করে দেবেন, নবাব নিশ্চয়ই বেশি মাসোহারা দেবেন। হ্যাঁ, তা দেবেন, কিন্তু রোজ একবার করে প্রাণদণ্ডও দিতে পারেন। এতবার মরলে বাঁচবে তো? না না, তবে গোপালকেই দিয়ে দিন। ভেবে দেখতে হবে। চুপ, নবাব আসছেন।
সবাই ভাবছেন এই গোপালকে কোনো কিছু দেওয়া হলো না। আসলে গোপালের জন্য আমি এমন উপহার রেখেছি যার সমতুল্য কোনো উপহার ভারতে নেই। খুলে দেখো গোপাল, তোমার জন্য কেমন উপহার জোগাড় করেছি। জাহাপনা, আজ যে উপহার আমি পেলাম তার কোনো তুলনাই নেই। সব উপহার একদিন ক্ষয় পেয়ে যাবে, কিন্তু এই বোতলের বাতাস কখনো শেষ হবে না। ধন্যবাদ মহারাজ, আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকলাম। তুমি সমজদার লোক, তুমি এই উপহারের আসল মর্ম বুঝেছো। যেমন কর্ম তেমন ফল, অতি চালাকের গলায় দড়ি। ঠিক হয়েছে, আমরা বাড়ি ফিরবো হীরামানিক নিয়ে, আর গোপাল ফিরবে হাওয়া ভরা বোতল নিয়ে। এই হলো ব্যাপার। বেটা গোপালকে যা হেনস্থা করলেন নবাব, তার চোখে দেখা যায় না। শোন, তোরা সবাইকে এই খবরটা দিয়ে দিস, বেশ রসিয়ে বলবি, বুঝলি? তার বলতে কেচ্ছা কে না ভালোবাসে বল। ও নিয়ে তুই ভাবিস না, আগুনের মতো এই কেচ্ছা ছড়িয়ে দেব সারা ওই কৃষ্ণনগরের ঘরে ঘরে। শেষ পর্যন্ত নবাব তোমার উপর শোধ নিলেন তাহলে? গোপালের উপর শোধ নেওয়া এত সহজ নয় গিন্নি। এর উত্তর আমি দেবই, এবং ওই বোতল দিয়ে। বোতলটা যত্ন করে রেখে দিও, কাজে লাগবে। ও খুড়ো, শুনেছ কাণ্ডটা? কোন কাণ্ডটা বলতো? স্বয়ং নবাব গোপালের মুখে ঝামা ঘষে দিয়েছেন। কি করে কি করে? নবাবের ছেলের জন্মদিনে মহারাজ তো সবাইকে নিয়ে গিয়েছিলেন মুর্শিদাবাদে। সেখানে সবাইকে দামি দামি উপহার দিয়েছেন নবাব, কিন্তু গোপালকে কি দিয়েছেন জানো? কি করে বলবো? হাওয়া ভর্তি খালি বোতল। ভাবতে পারছো কি অপমান? এ তো শুধু অপমান নয়, একেবারে গোপালের নাক কেটে দিয়েছে বল। যাও যাও, আর দেরি না করে বেরিয়ে পড়ো। সবাইকে খবরটা দিয়ে দাও, গোপালের দর্প চূর্ণ হোক। এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। আর কান পাতা যাচ্ছে না, কান পাতা যাচ্ছে না। সবাই তোমার অপমান নিয়ে এত কথা বলছে, আমি আর পাড়ায় বেরোচ্ছি না। হ্যাঁ, এর পেছনে মন্ত্রীর হাত আছে। সে লোক লাগিয়ে চারদিকে আমার অপমানের খবর ছড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, এক মাঘে শীত যায় না, আমিও দেখিয়ে দেব। গোপাল, গোপাল এলো না এখনো? মহারাজ, এত বড় একটা অপমান সহ্য করতে একটু সময় তো লাগবেই। মানের অপমান জুতো পেটা করলেও যায় না, গোপালের শোধ নেবেই। আমাকে এমন অপমান করলে আমি আত্মহত্যা করতাম। এতদিন কেন করেনি সেটাই তো বুঝতে পারছি না। কি ব্যাপার গোপাল, মন মেজাজ খারাপ? তাতে কি হয়েছে? গোপালকে আজ কেমন চনমনে লাগছে না? হবেই না কেন, নবাবের হাওয়া খেয়ে একদম চাঙ্গা হয়ে গেছে। কি ব্যাপার দূত, নবাব কোনো খবর পাঠিয়েছেন? আগে হ্যাঁ মহারাজ, নবাব বিশেষ কাজে কৃষ্ণনগরে আসছেন, কয়েকদিন থাকবেন। তার আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। নবাব যেভাবে আমাদের আপ্যায়নের ব্যবস্থা করেছিলেন ততটা হয়তো পারবো না, তবে চেষ্টা করব কাছাকাছি যাওয়ার। আর মন্ত্রী, নবাবের জন্য সেরা উপহারের ব্যবস্থা তোমাকেই করতে হবে। তা যা বলেছেন মহারাজ, নবাব যেভাবে আমাদের সম্মান করেছেন তার যোগ্য প্রতিদানই তিনি পাবেন। বিশেষ করে গোপাল, তাকিয়ে দেখুন, এখনো নবাবের হাওয়া খেয়ে যাচ্ছে। কি আরাম, কি আরাম। মহারাজ, বাতাসের গতি কখনো বন্ধ হতে দেখেছেন? নবাব আমার আয়ু আর বুদ্ধি দুটোই বাড়িয়ে দিয়েছেন মহারাজ। সেদিন যে আতর দিয়েছিলে না, ভোলা যায় না। এখন আমাকে
অন্য রকমের আতর বানিয়ে দিতে হবে। অন্য আতর? কেন? গিন্নির পছন্দ হয়নি? না না, তা নয়, গিন্নির ব্যাপার নয়। আমাকে এমন আতর বানিয়ে দাও যেটা হবে মারাত্মক দুর্গন্ধযুক্ত এবং তা সারা জীবন গায়ে থাকবে, কেউ তার আশপাশ দিয়ে যেতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, ওটা কোনো ব্যাপারই না, 2 দিন বাদে এসে নিয়ে যাও। সঙ্গে আরেকটা জিনিস দিও, যাতে আতরের গন্ধ ধুয়েও ফেলা যায়। আরে হ্যাঁ হ্যাঁ, তা আমরা এমনিতেই দিই, তুমি কিছু চিন্তা করো না। শোন, নবাব আসছে এখানে, একটা তাক লাগানো উপহার দিতে হবে আমায়। তাকে দেবেন কিছু ঠিক করেছেন? দূর ছাই, আমার মাথায় তো কিছুই আসছে না। আপনার মাথায় আসবে না, দেখতে হবে গোপাল কি দেয়। ভালো কথা বলেছিস তো। গোপালের বাড়িতে আড়ি পাত, দেখ ও কি দিচ্ছে, তারপর সেটা ঝেড়ে দিলেই হবে। ভালো বলেছিস তো, তাহলে আর কি, আজ থেকেই নজর রাখ। বলি নবাবের দেওয়া বোতলে করে কি নিয়ে এলে গো? আতর আতর, নবাবকে খুশি করার জন্য আতর বানিয়ে নিয়ে এলাম। আগেরটার চাইতেও ভালো গন্ধ। একবার লাগালে গন্ধ আর যাবে না। নবাব খুশ হয়ে যাবেন, দেখে নিও। শুনলি তো, গোপাল নবাবকে আতর দিচ্ছে। বোতলটা ঝেড়ে দিয়ে মন্ত্রীকে দিয়ে দেব, ব্যাস। মন্ত্রী মশাই সেটাই নবাবকে দিলে নবাব খুশি হয়ে হয়তো মন্ত্রীকে এমন পুরস্কার দেবে যে আমাদেরও একটা হিল্লে হয়ে যাবে। কি বলিস? হ্যাঁ, এখন শুধু এখানে অপেক্ষা করতে হবে। গোপাল ঘুমিয়ে পড়লেই বোতলটা গেঁড়িয়ে দেব। নাক ডাকা শুনছিস? যেন বাঘ ডাকছে। চল এই বেলা ঢুকে পড়ি। হ্যাঁ, চল চল ঢুকি। যা, ঢুকে পড়। আমি বাইরে দাঁড়াচ্ছি, তুই আমার হাতে বোতলটা দিয়ে তারপর ঘর থেকে বেরিয়ে পড়। আজ কত সৌভাগ্যের দিন, স্বয়ং নবাব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তার প্রতি কৃতজ্ঞতাবশত আমরা তার হাতে সামান্য কিছু উপহার তুলে দিচ্ছি। আমার তরফ থেকে মহারাজকে এমন এক আশ্চর্য আতর উপহার দিচ্ছি, যা একবার গায়ে মাখলে জীবনে তার গন্ধ যাবে না। তাই নাকি? দাও তবে গায়ে মাখি। এমন আশ্চর্য আতর তো আমি কোথাও দেখিনি। এই বোতলটা কোথায় দেখেছি বলে মনে হচ্ছে, কিন্তু কোথায়? এ বোতল নবাবী বোতল, একেবারে খোদ মুর্শিদাবাদ থেকে আনিয়েছি নবাব। ঠিক আছে, দাও আমি গায়ে লাগাই। তোমার এত স্পর্ধা, আমার গায়ে দুর্গন্ধ ভরা আতর ঢেলে দিলে। নবাব, আমার বমি পাচ্ছে, এখানেই করবো। আমারও তো পাচ্ছে, আমি আর আটকাতে পারছি না। তা নবাব যদি অনুমতি দেন তো বাইরে যাই। আমিও তোমার সঙ্গে যাব।
দাঁড়াও দাঁড়াও, আমি এই বোতলটা চিনতে পারছি, ওটা আমি গোপালকে দিয়েছিলাম। মন্ত্রী, সত্যি করে বলো, এই বোতল তুমি কোথা থেকে পেয়েছো? হুজুর, মন্ত্রী তার চেলা চামুন্ডাদের দিয়ে এই আতর আমার ঘর থেকে চুরি করে নিয়ে এসেছে আপনাকে দেবে বলে। তাহলে মন্ত্রী, তুমিও এই আতর একটু গায়ে মাখো। গোপাল, তুমি আমায় বাঁচাতে পারো, কিছু একটা ব্যবস্থা করো। চিন্তা করবেন না নবাব, আমার কাছে এমন ওষুধ আছে যা মেখে স্নান করলে গন্ধ চলে যাবে। তবে এই ওষুধ শুধু আপনার ক্ষেত্রেই কার্যকর হবে, মন্ত্রীর কোনো কাজে লাগবে না। মন্ত্রী চলে যাক, আমায় তুমি ওষুধ দাও, স্নান করে আছি। তবে গোপাল, তোমায় অপমান করে আমি বড়ই অন্যায় করেছিলাম, তুমি তার প্রতিশোধ নিলে, তোমার বুদ্ধি কোনো তুলনা নেই। ওরে বাপ রে বাপ, তেষ্টায় বুকের ছাতি ফেটে গেল। বাড়িতে এতটুকু জল নেই, গিন্নি জল আনতে গেছে, কখন যে আসবে কে জানে। জল এনেছো? দাও 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 দাও, আমার বুকের ছাতি ফেটে চৌচির হয়ে গেল। আমি সেই দূরের ইদারা থেকে জল নিয়ে আসবো আর উনি জল খেয়ে আমায় উদ্ধার করবে না? গিন্নি, তৃষ্ণার্তকে জল নিয়ে এত কথা শুনিও না, তাহলে নরকও স্থান হবে না। এখানে আমি কোন স্বর্গে আছি যে নরকের ভয় দেখাচ্ছ? এখন এই জল খেয়ে মুখটা বন্ধ করো। আমি আবার কি মুখ করলাম? আরে তোমার মুখ দিয়ে তো আগুন বেরোচ্ছে গিন্নি। আমার জল খাওয়ার ইচ্ছেটাই চলে গেল। অনেক নাটক হয়েছে, এবার জল খেয়ে আমার স্বর্গে যাওয়ার ব্যবস্থা করো। এই যাত্রায় প্রাণটা বেঁচে গেল। তোমার স্বর্গে যাওয়ার আর কোনো বাধা রইল না গিন্নি। এক কলসি জল একাই খেয়ে নিলে? এই তোমার তো পাতালেও জায়গা হবে না। হ্যাঁ, পাতালেই জল থাকে, আর জল মানেই জীবন। আমি পাতালে গেলে তোমার জন্য জল নিয়ে আসবো গিন্নি, এত জল যে খেয়ে কুলোতে পারবে না। তুমি রাজসভার লোক, তুমি কেন যাবে? যাব আমি। আর শোনো, এই দূর দূর গ্রাম থেকে জল আনতে পারছি না, তোমার বুদ্ধি নিয়ে আমার চিরকালই সন্দেহ ছিল, আর এখন আরো আরো বাড়ছে বাড়ছে। মহারাজকে বলে বাড়িতে একটা ইঁদারাও খুঁড়াতে পারছো না? না, পারছি না। সারা দেশ জুড়েই এখন খরা চলছে, আমি একার জন্য কি করে ইদারা খুঁড়তে বলি বলো তো? তাহলে পাতালেই থাকো আর পেট পুড়ে জল খাও, আমিও বাঁচবো, আর তড়িবাদ করে রান্না করতে হবে না। হ্যাঁ, কি আজ এত কম পথ কেন? রান্নার দাসে আসেনি? আসবে না কেন? তো জল না থাকলে রান্নাটা হবে কোথা থেকে? এত দাসী তারা কি করছে? তারা জল নিয়ে আসতে পারেনি? সবাইকে দাঁড়িয়ে বসে বসে মাইনে নেওয়া চালাকি হচ্ছে। তুমি নবাব হয়ে জানো না রাজ্যে জলের হাহাকার চলছে? আমাকে সব জানতে হবে এমন কোনো কথা নেই, আজ আর খাওয়ার রুচি নেই। আরে জলটা তো খাবে, নইলে বদ হজম হবে। এটা জল না নর্দমা থেকে নিয়ে আসা হয়েছে? এত ঘোলা জল, আমি নবাব না গোলাম? এটাই সবাই খাচ্ছি, পরিষ্কার জল কোথায় পাবো? সব তো শুকিয়ে গেছে, এতটুকু জল নেই কোথাও জাহাপানা। এই জল খাওয়ার চাইতে বিষ খাওয়া ভালো। জলের ব্যবস্থা না করা পর্যন্ত আমি আর জলই ছোবো না, এই আমি বলে রাখলাম। জাহাপানা, জলের খবর আমি কোথা থেকে পাবো? আপনার উজির কি কিছুই জানে না? এটা মন্দ বলনি তো। মহারাজ, রাজ্যের কোথাও জল নেই, মনে হয় এবার পাতালেই বাস করতে হবে। আমার কানেও এসেছে, রাজবাড়িতেও এখন জলের খুব অভাব। তা কি করা যায় বলো তো মন্ত্রী? কেন মহারাজ, সাগর থেকে জল নিয়ে আসবো? কলসি করে? তা মহারাজ, এই কাজটা মন্ত্রী মশাইকে দিন না, সাগর থেকে মিষ্টি ও পরিশুদ্ধ জল নিয়ে আসবে। আমি কোনো পরামর্শ দিলেই গোপাল তাতে বাধা দেয়, এটা কি ঠিক হচ্ছে মহারাজ? গোপাল বাধা দেয় বলেই আমার রাজত্ব এখনো টিকে আছে। হ্যাঁ, আর তোমার কথাই চললে না, কবেই প্রজারা আমায় তাড়িয়ে দিত। হ্যাঁ, তা ঠিক বলেছেন। আসলে আমি যে বুদ্ধি দিই তা গোপাল বুঝতেই পারে না। ওর যদি বুদ্ধি না থাকে তার জন্য কি আমি দায়ী? মন্ত্রী মশাই এতদিনে এই মহান সত্য কথাটা বুঝেছেন,
সত্যিই তো, আমার যদি বুদ্ধি কম হয় তার জন্য মন্ত্রীর কি দোষ? তা মন্ত্রী, তা এবার বলো তো রাজ্যের জলাভাব কি করে মেটানো যায়? সাগর থেকে নদী কেটে যদি আমাদের রাজ্যে নিয়ে আসা যায় তবে আর জলের কোনো অভাবই থাকবে না। মন্ত্রীমশাই ঠিক কথাই বলেছেন, তবে প্রশ্নটা হলো কে এই নদী খুঁড়বে? মন্ত্রীমশাই? আমি একা কেন খুঁড়বো মহারাজ? আমি রাজ্যের মন্ত্রী, আপনি বরঞ্চ গোপালকে খুঁড়তে বলুন, কোদাল চালাতে ও ওস্তাদ। খোঁড়ার কথাই যখন উঠলো তখন ইদারা খোঁড়াই ভালো। রাজ্যে যদি বড় বড় ইদারা খোঁড়া যায় তবে জলের কষ্ট মিটে যাবে। পাতালে যে কি আছে তা মন্ত্রীমশাই জানতে পারবেন, তাহলে আর জল আনতে সাগরে যেতে হবে না। দেখলে মন্ত্রী, একেই বলে গোপালের বুদ্ধি। হ্যাঁ, আর তোমার মতো নির্বোধরাই সাগর থেকে জল আনার কথা বলে। কাল থেকে গোপাল ইদারা খোঁড়ার জন্য লোক লাগাও। উচিত, আজ তোমার দুটো কানই যদি কেটে দিই তাহলে কেমন লাগবে? তাহলে তো জাহাপানা আপনারই ক্ষতি। আমি কানে না শুনলে আপনার আদেশ মানব কি করে? বুঝলাম। আচ্ছা, যদি তোমার চোখ গেলে দিই তাহলে কেমন হয়? খুব ভালো হয়। নবাবরা সাধারণত উজিরদের চোখ দিয়েই তো রাজ্যটাকে দেখে, আপনি সেটাও দেখতে পাবেন না। কাজের মধ্যে কাজ এটাই হবে। তোমার কি মনে হয় তুমি চোখে দেখতে পাও? না হুজুর, আজ সব কিছুই কেমন জানি আবছা আবছা লাগছে। আসলে নবাব কুপিত হলে উজির কখনো চোখে পরিষ্কার দেখতে পায়। শুধু আজ কেন, মনে হয় বহুদিন ধরেই তুমি চোখে কম দেখো। নইলে দেশে যে এত জলাভাব তা তুমি দেখতে পাওনি কেন? আমি পর্যন্ত আজ নর্দমার জল খেয়ে এসেছি, তুমি কি আমার মৃত্যু চাও? হুজুর, আমি বড় বড় ইদারা খোঁড়ার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু লোক পাচ্ছি না হুজুর। তারা সবাই জল আনতে অনেক দূর দূর গ্রামে চলে যাচ্ছে। ইদারা খোঁড়ার সময় তাদের তো নেই। তাহলে তো খুবই বিপদ। লোক পাবো কোথা থেকে? আপনার কি মনে হয় আমি সেটা ভাবিনি? ভেবেছি হুজুর, জব্বর একটা বুদ্ধি বার করেছি। বলে ফেলো, আমার আর তর সইছে না। আপনার হাতেই তো লোক আছে। আমার হাতে লোক থাকলে কি আর তোমায় এখানে বসিয়ে রাখতাম? তা একেবারে ঠিক কথা বলেছেন, কিন্তু লোক তো আপনার হাতেই আছে। আমার হাতে আছে, অথচ আমি জানি না। কে বলো? কেন মহারাজ, কৃষ্ণচন্দ্রের সভাসদরা শুনলাম তারা নাকি বড় বড় ইদারা খুঁড়তে শুরু করেছে। লোকের অভাব নেই, কিন্তু মহারাজ নবাবকে টক্কর মারবে সেটা কি খুব ভালো দেখাবে? প্রজারা তো দুয়ো দেবে আপনাকে। সভাসদদের এখানে নিয়ে আসতে পারলে ওদের কাজ বন্ধ হয়ে যাবে, আর আমরা তাদের দিয়ে ইদারা খুঁড়িয়ে নেব। এটা তো ভালো বলেছো উজির, কিন্তু তাদেরকে এখানে আনবো কি করে? সামান্য একটা প্রশ্ন করার জন্যে। কি সেই প্রশ্ন? মাটির তলায় কি আছে? আর কেউ না পারুক, গোপাল এই প্রশ্নের উত্তর দেবেই। ব্যাস, তাহলে আপনি বলবেন প্রমাণ করে দেখাও, আর প্রমাণ করতে গেলেই ওদের মাটি খুঁড়তে হবে। 9 জন 9টা ইদারা খুঁড়ে ফেললে আর আমাদের জলের কষ্ট থাকবে না। বাবা, বেশ বুদ্ধি দিয়েছো তো। তাহলে ওদের কাছে দুধ পাঠাও, অবিলম্বে যেন তারা এখানে এসে প্রশ্নের জবাব দেয়। 9 জনকেই কিন্তু আসতে হবে। জি জাহাপানা। মন্ত্রী, তাহলে আশা করতে পারি তো আজ থেকেই ইদারা খোঁড়ার কাজ শুরু হয়ে যাবে? আগে মহারাজ, সব প্রস্তুত, কিন্তু গোপাল যেন এই কাজে হাত না দেয়। না, মাটির নিচে যে জল থাকে সেটা আমি জানি, মন্ত্রীমশাই হয়তো জানেন না, তবে এবার জানতে পারবেন। গোপাল যদি সবই জানে তবে আমাকে বাদ দিন মহারাজ, গোপালই করবে। না, মন্ত্রীমশাইয়ের জানা দরকার মাটির তলায় কি আছে। মাটির নিচে যে মাটি থাকে তা আমি জানি মহারাজ। তারও নিচে কি থাকে সেটা তো জানতে হবে নাকি? গোপাল কিন্তু আমার জ্ঞান নিয়ে মস্করা করছে মহারাজ। কি ব্যাপার দুধ,
আর নবাবের সব ঠিক আছে তো? আগে তা ঠিক আছে, কিন্তু নবাবের মাথায় একটা প্রশ্ন এসেছে, তার উত্তর খুঁজতেই তিনি আপনার নবরত্ন সভার সবাইকে দরবারে তলব করেছেন, এবং আজই। হ্যাঁ, আজই? তা তো হবে না। মানে আজ থেকে আমার এখানে ইদারা খোঁড়ার কাজ শুরু হবে, তা আজ কিভাবে যাব? তা তো জানি না মহারাজ, তবে নবাবের আদেশ কখনো এদিক ওদিক হয় না। আজ মানে আজ। ও গোপাল, কি করা যায় বলো তো? আমার মনে হয় নবাব জিজ্ঞেস করবেন আমরা সবাই কুশলে আছি তো। এই, আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি থামো। যে আজ্ঞে মহারাজ। মন্ত্রী, তুমি আজই নবাবের কাছে যাওয়ার ব্যবস্থা করো। তাহলে ইন্দিরা খোঁড়ার কাজ কিভাবে হবে? আমাদের পাতাল প্রবেশ ঘটবে, প্রজাদের কাছে আর মুখ দেখাতে পারবো না। তোমাদের ডেকে পাঠানোর জন্য আমি খুবই দুঃখিত। আসলে আমার মাথায় একটা প্রশ্ন এসেছে, এখানে কেউ তার উত্তর দিতে পারছে না। যদি তোমরা পারো তবে খুবই উপকৃত হই। হুজুর, আপনি আমাদের প্রশ্ন করবেন তাতে আমাদের কষ্ট হবে কেন? এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর আমার অন্তত জানা নেই। বাহ, চমৎকার চমৎকার। আচ্ছা বলো তো, মাটির তলায় কি আছে? এটা কোনো প্রশ্ন হলো হুজুর? মাটির তলায় মাটি থাকে, আর কি থাকবে? এই কে আছিস? মন্ত্রীকে বাইরে বের করে রাখ। এবার বিজ্ঞানী, আপনি বলুন মাটির তলায় কি থাকে? মাটির তলায় কেন হুজুর? খনিজ পদার্থ থাকে। এই বিজ্ঞানীকে ধরে রাখ। এবার গোপাল, বলো তো কি থাকে? জল হুজুর, এটা তো খুব সহজ প্রশ্ন হয়ে গেল। না, ততটা সহজ নয়। তোমাকে তো প্রমাণ করতে হবে যে মাটির তলায় জল থাকে। হুজুর, মাটি খুঁড়লেই তো তা প্রমাণিত হয়ে যাবে। সেটা বোঝার মতন বুদ্ধি আমার আছে, কিন্তু তোমাদের তা খুঁড়ে দেখাতে হবে যে মাটির তলায় জল পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, তাই করে দেখাতে হবে। তাই হ্যাঁ, তাহলে এদের মাটি খোঁড়ার ব্যবস্থা করা হোক। হ্যাঁ তাই করো। শোনো গোপাল, যদি জল না বের করতে পারো তবে কিন্তু তোমাদেরও বন্দি করে রাখা হবে আজীবন। উজির, এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। কাল থেকেই ওদের মাটি খোঁড়ার কাজে লাগিয়ে দাও। আমাদের দিয়ে মাটি খোঁড়াবেন? খুব ভালো কাজ হুজুর। এই বুদ্ধি নিশ্চয়ই উজির সাহেবের দেওয়া। হুজুর কি এত ভালো বুদ্ধি আর কে দেবে? তুমি? না না না, আপনার মতো বুদ্ধি কি আর আমার আছে? থাকলে তো আপনার জায়গায় আমিই থাকতাম। এখন কথা চালে আর সময় নষ্ট করে লাভ নেই। কাল সকাল থেকেই মাটি খোঁড়ার কাজ শুরু হবে। আর হ্যাঁ, 9 জনকেই প্রমাণ করতে হবে যে মাটির তলায় জল আছে। কি উজির, ঠিক বলছি তো? ওই বাপরি, এত খাবার! গোপালের ভুঁড়ি তো আজ আর নড়তেই পারবে না। না, খেয়ে দেয়ে তুমি নাক ডাকাও, আমরা চললাম মাটির তলায় কি আছে তা দেখতে। তাহলে তো ভালোই হতো মন্ত্রী মশাই, কিন্তু আমি না গেলে তো সারা জীবন আপনাকে এখানে বন্দিই থাকতে হবে। মহারাজও কিছু করতে পারবেন না। আমাকে বন্দি করা অত সহজ নয়। এক সময় যা তরোয়াল খেলতাম না, এক মহান রাজা আমাকে তার সেনাপতি করেছিল। এই কথা আমি নিজের মুখে কোনোদিন তোমাদের বলেছি? আচ্ছা, এখন কি দিয়ে বললে? মুখ দিয়ে না কান দিয়ে? মহারাজ যে কি করে তোমাকে সহ্য করে তা কি জানি বাবা। কেন সহ্য করে তা এখন বুঝবে। তবে তোমাকে উদ্ধার করা মনে হয় আমার পক্ষে সম্ভব নয়। তা করবে কেন? আমি এখানে বন্দি হলে তোমারই ভালো, তুমি মন্ত্রী হবে। তোমার বকবকানি বন্ধ করো, খাওয়া হয়ে গেছে, এবার জলের খোঁজ করো। তেষ্টায় ছাতি একেবারে ফেটে যাচ্ছে। কেন? তোমার বুদ্ধি না থাক, মুখে তো মধুর বচন আছে, তাই দিয়ে জল আদায় করো। কে আছো? আমাদের একটু জল খেতে দাও, তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে যে। নবাবের আদেশ আছে, খাবার পর জল খেলে ঘুম পেয়ে যাবে, তাই জল তোমরা পাবে না। আচ্ছা, বুঝলাম কেন আমাদের দিয়ে ইদারা খোঁড়াচ্ছে। তার মানে এখানেও জলের কষ্ট। তবে এই অপমান হজম করার লোক গোপাল নয়, নবাবকে এর জন্য আমার কাছে ক্ষমা চাইতে হবে। এই তেষ্টা নিয়ে মাটি কাটা যায়? তার উপর কি প্রচন্ড গরম, কি রোদের তেজ! এর থেকে তো কারাগারে থাকাই ভালো ছিল। ঠান্ডায় ঠান্ডায় থাকতে পারতাম, জল না হয় নাই খেতাম। আপনি কি ছোটবেলায় উঠছিলেন মন্ত্রী মশাই? এতদিনে কথা কি মনে থাকে গোপাল? আরে একটু জল না পেলে তো আর পারছি না।
এতটুকুতেই কাইল হয়ে পড়লে গোপাল? হ্যাঁ, এখনো তো জলের সন্ধান পেলাম না। শুধু মাটি আর মাটি। হ্যাঁ, আমি ঠিকই বলেছিলাম, মাটির তলায় মাটি থাকে। মাটির তলায় মাটি, তার নিচে মাটি, তারও নিচে মাটি, তারপর জল। তোমার কথার ওপর না আমার আমার কোনো বিশ্বাস নেই। কেন যে জল বলতে গেলে কে জানে। এখন মাটি কোপাও কোপাও। না, এরা জল দেবে না। থুতু গিলে জীবন ধারণ করতে হবে, নইলে কারাবাস। উফ, আমাদের কষ্টটা যদি মহারাজ জানতে পারতো। কি হতো? মহারাজ কি মাটি কোপাতো? হ্যাঁ, না না, নবাবকে বলে আমাদের একটা ব্যবস্থা তো করতে পারতো। না, সে গুড়ে বালি। আমাদের কাজ আমাদেরই করতে হবে। অনেকটা খুঁড়ে ফেলেছি, এবার ধারগুলি কেটে কেটে সিঁড়ি বানাতে হবে, নইলে নিচে নামতে পারবো না। একবার সিঁড়ি তৈরি হয়ে যাক, তারপর শুরু হবে আমার খেল। কত ধানে কত চাল তা আমিও দেখে নেব। একটা ব্যাপারে কিছুতেই শান্তি পাচ্ছি না। কি ব্যাপারে মহারাজ? আপনি কি গোপালদের কথা বলছেন? সেটাই ভাবছি। আমার প্রজারা এদিকে জলকষ্টে আছে, দূর দূর গ্রাম থেকে খাবার জল নিয়ে আসছে। সেই জন্য ইঁদারা খোঁড়ার কাজ শুরু হবার মুখে নবাব তাদের নিয়ে চলে গেল। বিষয়টা কেমন জানি লাগছে। আমার মনে হয় ইঁদারা খোঁড়ার কাজটা নবাব আগেই করতে চায়, যাতে প্রজারা বলতে না পারে মহারাজকে দেখে নবাব এই কাজ করেছে। আমারও তাই মনে হয়, কিন্তু একটা ব্যাপারে না খটকা রয়ে যাচ্ছে। কি ব্যাপারে খটকা মহারাজ? আমার নবরত্নের সব সদস্যকে কেন ডেকে পাঠালো? এর পেছনে কি কোনো চক্রান্ত আছে? থাকলে আপনি কি করবেন মহারাজ? তবে চিন্তা করবেন না, গোপাল যখন সঙ্গে গেছে ওরা গর্বের সঙ্গেই ফিরবে। নিচে জল দেখা যাচ্ছে, বেশ টলটলে। এত নিচের জল কখনো খারাপ হতে পারে না। নবাবকে তাহলে প্রমাণ দেওয়া গেল, তবে এমন প্রমাণ যা নবাব কল্পনাও করতে পারবে না। কই হে উজির, প্রমাণ চোখের সামনেই আছে, শুধু নবাবকে নিজের চোখে দেখতে হবে। কি হলো কি? এই ভর দুপুরে কাজ ফেলে দিয়ে এত চিৎকার কেন? চিৎকার করব না তো কি করব? পাতালে ঘুমাবো? তা মাটির তলায় কি আছে তা জানা গেল? জানা গেল মানে? নিজের চোখে দেখে এসেছি। তবে চলো চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করে আসি। না না উজির মশাই, আগে নবাব, তারপর তার সহচররা। আমি তো সেটাই নিয়ম বলে মনে করি। আরে ছাড়ো তোমার নিয়ম, আমি নিজে গিয়ে দেখবো, তারপর নবাব যাবেন। আমি কিন্তু নবাবকে এই কথা বলতে বাধ্য হব। যাও যাও গিয়ে